আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি কলকাতা শহরের স্বনামধন্য চিকিৎসক ডক্টর নারায়ণ ব্যানার্জিকে। নমস্কার স্যার। প্রথমেই আপনাকে ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত। স্যার, আমি শুরুতেই যাব হার্ট অ্যাটাক প্রসঙ্গে। যে এই স্ট্রোক বা হার্ট অ্যাটাক এই দুটোকেই প্রত্যেক মানুষ খুব ভয় পান। তারা মনে করেন যে সেরিব্রাল হওয়া বা হার্ট অ্যাটাক হওয়া মানে মৃত্যুর একটা সংকেত বেঁচে গেল। সেই জায়গা থেকে এটাও ঠিক যে বহু মানুষ বুঝতেই পারেন না যে স্ট্রোক হচ্ছে বা হার্ট অ্যাটাক হচ্ছে। তো একজন সাধারণ মানুষ যার চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে কোনো ধারণা নেই, তিনি কি করে বুঝবেন তার পাশে থাকা যে মানুষটা তিনি যখন অসুস্থ হয়ে পড়ছেন তার হার্ট অ্যাটাক হচ্ছে? দেখুন, স্ট্রোক বলতে আমরা ইউজুয়ালি সেরিব্রাল অ্যাটাক বুঝি। হার্ট অ্যাটাক বলতে হার্টে ব্লাড সার্কুলেশন কমে গেছে সেটা বুঝি। যদি কোনো মানুষ যে কোনো বয়সের, আজকাল 25 বছর বয়সেও হার্ট অ্যাটাক হয়, ইনফ্যাক্ট 25 থেকে 35 হচ্ছে সবচেয়ে ভালনারেবল এজ গ্রুপ। তাছাড়াও যদি কারোর দেখা যায় হাঁটতে গেলেই বুকে প্রচন্ড চাপ ধরছে বা বুকের চাপটা গলার দিকে আসছে, জয়ের দিকে যাচ্ছে বা বাঁ হাতের দিকে যাচ্ছে এবং এটা কন্টিনিউয়াসলি হচ্ছে, মানে থেমে গেল তা ব্যথা কমে গেল তা না, সে পুরো ব্যথায় ছটফট ছটফট করছে, ব্যথাটা ঠিক বুকের মাঝখানে আসছে, তার সাথে অসম্ভব ঘাম, বমি বমি ভাব, এই জিনিসটা যদি হতে থাকে তাহলে কিন্তু প্রাথমিকভাবে আমরা ভাবি যে তার হার্ট অ্যাটাক হতে চলেছে। এবং প্রত্যেকে কিন্তু এটা সতর্ক করে দিতে হবে যে এরকম লক্ষণ হলে গ্যাস অ্যাটলিস্ট ভাববেন না। এরকম হলে এটা হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ বলেই ধরতে হবে। তার সাথে সে যদি স্মোকার থাকে, তার যদি সুগার থাকে, প্রেশার থাকে, তাহলে তো হয়েই গেছে। সুতরাং আমার মনে হয় দুটো তিনটে জিনিস এখানে। ফার্স্ট, প্রাথমিকভাবে হার্ট অ্যাটাক হলে সেই মুহূর্তে হসপিটালে নিয়ে যাওয়া ছাড়া করার উপায় কিন্তু খুব কম। একমাত্র আমরা অনেক সময় সাজেস্ট করি, যদি হাতের কাছে ওষুধের দোকান থাকে এবং ব্লাড প্রেশার কেউ যদি মেজার করতে পারেন, যদি প্রেশার নর্মালের মধ্যে থাকে, নর্মাল মানে আমি 150-90 এর মধ্যে থাকে, তাহলে যতক্ষণ তাকে হসপিটালে শিফট করা না হচ্ছে তাকে একটা 325 মিলিগ্রামের অ্যাসপিরিন ট্যাবলেট, 4টে 75 মিলিগ্রামের ক্লোপিডোগ্রিল ট্যাবলেট, একটা 80 মিলিগ্রামের অ্যাটরভাস্টাটিন ট্যাবলেট চিবিয়ে খেয়ে নেওয়া এবং তার সাথে একটা প্যান্টোপ্রাজল ট্যাবলেট চিবিয়ে খেয়ে নেওয়া। এটা করলে কিন্তু আমাদের তাৎক্ষণিক 25% ক্ষেত্রে হার্টের যে সার্কুলেশন ফেরত আসতে পারে। কিন্তু আবার বলেছি, যদি কারোর খুব হাই ব্লাড প্রেশার থাকে, এরকম ব্লাড থিনার গুলো দিলে অনেক সময় ব্রেনে হেমারেজ হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং যদি এই সিমটম, বুকের মাঝখানে অসম্ভব ব্যথা হচ্ছে, তাকে যতক্ষণে আপনি অ্যাম্বুলেন্স ডাকলেন তার মধ্যে যদি উপরোক্ত ওষুধগুলো দেওয়া যায়, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে মানুষকে বাঁচাতে পারে। এটা একটা মাথায় রাখতে হবে। আর জিভের তলায় সরবিট্রেট দিলে খুব লাভ কিন্তু হয় না। একদম। পাশাপাশি স্যার, স্ট্রোক প্রসঙ্গে আসবো। যে যাদের স্ট্রোক হয় বা ব্রেন স্ট্রোক বা সেরিব্রাল যেটা আমরা বলি, সেটা হলে শরীর আলাদা করে কি লক্ষণ দেয় যেটা হার্ট অ্যাটাকের থেকে সম্পূর্ণই আলাদা? দেখুন, সেরিব্রাল অ্যাটাক না ইউজুয়ালি ব্লাড প্রেশারের সাথে রিলেটেড থাকে। তা কেউ যদি হঠাৎ দেখে যে আমি সকালবেলা আমি একটা পেন ধরলাম, পেন ধরতে কেমন হাত থেকে পড়ে গেল, আমি হাতটা ঠিক সেন্সেশন পাচ্ছি না, আমার হাতটা, ডান হাত ডান পা কমজোরি লাগছে, কথা কেমন জড়িয়ে যাচ্ছে, তাহলে কিন্তু বেস্ট উপায় যদি 2 ঘন্টার মধ্যে হসপিটালে পৌঁছানো যায় যেখানে স্ট্রোক ইউনিট আছে। কারণ আজকালকার দিনে আমাদের ডোপ টু নিডল আমরা বলি, সেরিব্রাল অ্যাটাক হয়েছে, হসপিটালে নিয়ে গেল এবং সেরিব্রাল অ্যাটাক গলানোর ওষুধ দেওয়া, তার কতগুলো নিয়ম আছে, সেটা ম্যাক্সিমাম 3 ঘন্টা। তার মধ্যে দিলে কিন্তু
সেরিব্রাল থ্রম্বোসিস যদি হয়, তাতে যে পরবর্তীকালে যে নার্ভের ড্যামেজ গুলো হয়, যে পঙ্গু হয়ে যায়, সেইটা অনেকটা প্রিভেন্ট করা যায়। তো এখানে প্র্যাকটিক্যাল প্রবলেম অনেক। এক নম্বর হচ্ছে যাওয়া মাত্রই তার একটা সিটি স্ক্যান করে মানে ব্রেনে হেমারেজ হয়েছে কিনা, কারণ সেরিব্রাল অ্যাটাক তো হেমারেজও হতে পারে, থ্রম্বোসিস হতে পারে। এবং সেই 2 ঘন্টা 2.5 ঘন্টা টাইম কিন্তু বেশ কিছুটা চলে যায় বাড়িতে জিভের তলায় ধরুন চিনি দিল, হাওয়া করতে থাকলো, অ্যাম্বুলেন্স ডাকলো, তারপর সে হসপিটালে গেল। মানে আমাদের যেমন, আমি বলছি আমি যে হসপিটালে আছি, যে মুহূর্তে স্ট্রোক পেশেন্ট আসে, স্ট্রোক অ্যালার্ম বলে একটা সব জায়গায় অ্যাক্টিভেট হয়ে যায়। ইভেন আমি চেম্বারে বসে শুনতে পারি কোড স্ট্রোক অ্যাক্টিভেটেড। তার মানে আমরা বুঝলাম স্ট্রোকের পেশেন্ট এসছে। তার মানে স্ট্রোকের যারা এই জিনিসগুলো করেন তারা কিন্তু তাড়াতাড়ি ছুটে যান, অর্থাৎ যে পেশেন্টকে তৎক্ষণাৎ যদি থ্রম্বোলিসিস করা যায়, স্ট্রোকটা অনেকটা ভালো হতে পারে। এই জিনিসটা যদি না করা হয়, বেশিরভাগ ক্ষেত্রে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা দেরি করে আসে, তখন আর আলাদা করে কিন্তু করার থাকে না। সুতরাং দুটো ক্ষেত্রেই প্রাথমিক পর্যায়ে সতর্ক হতে হবে, যাতে না হয় তার জন্য প্রেশার সুগার কন্ট্রোল করতে হবে। যারা ধূমপান করেন স্ট্রিক্টলি ধূমপান বন্ধ করতে হবে, এবং লাইফস্টাইলের মধ্যে খাবার এবং খাদ্যাভ্যাস পরিবর্তন না করলে আমাদের দেশে অ্যালার্মিংলি হার্ট অ্যাটাক এবং সেরিব্রাল অ্যাটাক বেড়ে চলছে। তার কারণ হচ্ছে আমাদের দেশে 1/3 লোক হচ্ছে সুগারে ভোগে এবং প্রেসারে ভোগে। সুতরাং এটা কিন্তু এই সতর্কবার্তাটা সবারই জানা উচিত। একেবারে। স্যার, আমি পাশাপাশি আরেকটা বিষয় নিয়ে আপনার কাছে জানবো যে সুগার ফল করে অনেকের, হাইপোগ্লাইসেমিয়া। এই সুগার ফল হলে যে প্রেজেন্টেশনটা হয় বা যে সমস্যাগুলো হয়, সেটা অনেকটাই এই দুটো অসুখের সঙ্গে কিছু কিছু কি মিল থাকতে পারে? সেরিব্রাল অ্যাটাকের সাথে অনেকটাই মিল। হঠাৎ করে ডায়াবেটিক পেশেন্ট একটু অজ্ঞান হয়ে গেলেন, কিন্তু সেখানে একটা দিক প্যারালিসিস হবে না, আচ্ছন্ন হয়ে গেল। আমার মনে হয় সেসব ক্ষেত্রে যতক্ষণ জ্ঞান থাকে, চিনি বা গ্লুকোজ দেওয়াটা ভালো, যদি সুগারের পেশেন্ট জানা যায়। আর আজকাল তো সুগার দেখার মেশিন প্রত্যেকের বাড়িতেই থাকে, সুগারটা দেখে নিলেই পারেন। আর এছাড়া যখন সুগারের পেশেন্টরা আমাদের হসপিটালে আসেন, তখন আমরা ডেক্সট্রোজ দিই, পেশেন্ট ইমপ্রুভ করে। তারপর দেখতে হয় কেন সুগার ফল করলো। সেটা কি তার কিডনি খারাপ আছে? কিডনি খারাপ থাকলে সুগার ফল করে। অথবা বেশি ডোজে ওরাল ট্যাবলেট খেয়েছে। ওরাল ট্যাবলেট অ্যাকচুয়ালি প্রায় 24 ঘন্টা কাজ করে। ওরাল ট্যাবলেট খেয়ে যাদের সুগার ফল করে, তাদের কিন্তু আমরা হসপিটালে একটা দিন বন্দি করে রেখে দিই। কিন্তু যাদের ইনসুলিন দিয়ে সুগার ফল করে, শর্ট অ্যাক্টিং ইনসুলিন, তাদের হার্ডলি 4-5 ঘন্টা এমার্জেন্সিতে রেখে বাড়ি ছেড়ে দিই। একদম। স্যার, একটু আপনার কাছে জানবো যে হার্ট অ্যাটাক কাদের বেশি হয় এবং কেন হয়? 1 নম্বর ফ্যাক্টর হচ্ছে ব্লাড প্রেশার, 2 নম্বর হচ্ছে ডায়াবেটিস এবং পোরলি কন্ট্রোল, দুটোই পোরলি কন্ট্রোল ডায়াবেটিস এবং হার্ট অ্যাটাক, ব্লাড প্রেশার ভালো কন্ট্রোল হয় না। তার সাথে আনুষঙ্গিক জেনেটিক ফ্যাক্টর থাকে। আর যাদের মানে খারাপ কোলেস্টেরলের মাত্রা খুব বেশি থাকে, যারা সিগারেট খায়, তাদের হার্ট অ্যাটাক এবং সেরিব্রাল অ্যাটাকের রিস্ক অনেক বেড়ে যায়। আর আমাদের দেশের পলিউশন কিন্তু একটা বিরাট দায়ী। সুতরাং পলিউশন বা এনভায়রনমেন্টাল পলিউশন কিন্তু সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট বা কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্টকে অনেক বেশি ত্বরান্বিত করে। একদম। স্যার, বয়স্ক মানুষ যারা অনেকগুলো ওষুধ খান, অনেক সময় আমরা এরকম শুনেও থাকি যে পটাশিয়াম বেড়ে গিয়ে নাকি তার হার্টের সমস্যা হচ্ছে। এটা কেন হয় বা কাদের হয় বেশি? এটা হচ্ছে যাদের কিডনি খারাপ থাকে, পটাশিয়াম কোথা দিয়ে বেরোয় আপনাকে জানতে হবে। পটাশিয়াম বেরোয় হচ্ছে কিডনি দিয়ে। হেলদি কিডনি কিন্তু পটাশিয়াম ভালো টলারেট করতে পারে। ধরুন আপনার ভালো কিডনি, আপনি 4টে কলা খেলেন, কলাতে প্রচুর পটাশিয়াম থাকে,
কিডনি পটাশিয়ামটাকে বার করে দেয়। কিন্তু আপনার যদি কিডনি ইম্পেয়ার্ড থাকে, আপনি যদি এন্টার ডাবের জল আর কলা খান, তার সাথে এমন কিছু ওষুধ খান যেমন ধরুন এসি ইনহিবিটর, র্যামিপ্রিল বা এই ধরনের ওষুধ বা টেলমিসার্টান জাতীয় ওষুধ, তাহলে কিন্তু কিডনি খারাপের মধ্যে পটাশিয়াম বেড়ে যায়। সুতরাং আপনাকে পটাশিয়াম যদি বেড়ে যায়, আমাদের হার্টের মাসল কন্ট্রাক্ট করা কমিয়ে দেয় আর হার্টের মধ্যে কন্ডাকশনও কিন্তু কমে যায়। সুতরাং হার্ট স্টপ হয়ে যায়। কি মানে পটাশিয়ামের ডেঞ্জারাস লেভেল হচ্ছে 6, নর্মালি পটাশিয়ামের লেভেল হচ্ছে 3.5 to 5। 5.5 মানে আমরা অ্যালার্ট হব, 6 হয়ে গেলে কিন্তু ক্রিটিক্যাল পটাশিয়াম। যেমন হসপিটালে আমাদের যদি কারোর 6-এর উপর আসে, যে কনসালটেন্ট তার কাছে কিন্তু ক্রিটিক্যাল অ্যালার্মটা চলে আসে যে পেশেন্টটা এত বেশি এসছে, এটার ইমিডিয়েটলি আমাদের ঠিক করা দরকার। একেবারে। অন্যদিকে স্ট্রোক নিয়ে জানবো যে স্ট্রোক কেন হয় এবং কাদের বেশি হয়। সেরিব্রাল অ্যাটাকও ডায়াবেটিস, হাইপারটেনশন এবং স্মোকিং এটা দায়ী। অনেক সময় কারো জন্মগত ক্লটিং বেশি হাইপার কোয়াগুলেবল স্টেট থাকে সেটা, আর যদি আমাদের এখানে ক্যারোটিড আর্টারি যদি বুঝে আসে কোনো কারণে, যেটা দিয়ে আমাদের মেইন রক্তটা ব্রেনে যায়, তাহলেও কিন্তু স্ট্রোক হতে পারে। আরেকটা কারণে স্ট্রোক হয় যেটা অনেক সময় আমাদের ধরা পড়ে না, সেটা হচ্ছে হার্টের রিদিম যদি ইরেগুলার হয়। যেমন অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে যে পেশেন্টরা থাকে তাদের কিন্তু স্ট্রোক হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি, এবং সেই স্ট্রোকটা হয় হার্টটা ইরেগুলার থাকে বলে ওখানে ক্লট জমে যায়, সেই ক্লটটা ছিটকে ব্রেনে চলে যায়। শুধু এই কটাই বেসিক কারণ। সুতরাং আমার মনে হয় সাধারণ মানুষের পক্ষে স্মোকিংটাকে ছেড়ে দিতে হবে। স্মোকিং এর উপরে যে একটা সিগারেটের প্যাকেটে যে লেখা আছে ইট কজেস পেইনফুল ডেথ, তাও তো লোকে তাকায় না। স্মোকিং ছাড়তে হবে, ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, প্রেশার কন্ট্রোল করতে হবে। এই 3টে বেসিক জিনিস কন্ট্রোল করলে না প্রত্যেক মানুষ ভালো থাকবে। একেবারে স্যার। অবশেষে যেটা জানবো যে স্ট্রোক বা হার্ট অ্যাটাক, আপনি বললেন যে আমাদের দেশে ভীষণভাবে বেড়ে যাচ্ছে, তো এই স্ট্রোক বা হার্ট অ্যাটাক আটকাতে আজকের দিনে কোন কোন দিকগুলো আমাদের আরো একবার ভাবা দরকার এবং কোন বয়স থেকে ভাবা দরকার? বয়স কিন্তু বিলো 20 ভাবা দরকার। এক্সেসিভ যাতে ফ্যাটি না হয়, প্রেশার চেক করা উচিত, সুগার অন্তত পক্ষে বছরে 1বার বা 2বার চেক করা উচিত, আর সময় মতো এক্সারসাইজ। প্রতিদিন যদি কেউ হাঁটে এবং খাটে, তাহলে কিন্তু হার্ট অ্যাটাক বা সেরিব্রাল অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক কম। তার চেয়ে যারা যখন বসে থাকে স্থূলতা বাড়ে, স্থূলতা একটা মেইন কারণ কিন্তু এই সব কটা প্রবলেমের। সুতরাং আপনারা হাঁটুন, ভালো থাকুন, আর হাঁটা একটু কমান, তাহলেই ভালো থাকবে। লাস্ট একটা প্রশ্ন হচ্ছে যে স্যার, যাদের কোলেস্টেরলের মাত্রা বেশি, যারা প্রতিনিয়ত ওষুধ খাচ্ছেন এবং দেখা যাচ্ছে যে তাদের কোলেস্টেরলটা অনেকটাই নিচের দিকে নেমে গেছে, তাহলে তারা কি করবেন? না, তারা কোলেস্ট্রল ওষুধ কন্টিনিউ করবে। একবার যদি কোলেস্ট্রল ওষুধ আমরা শুরু করি, সেটা আমাদের এভিডেন্স বেসড, যে কোলেস্ট্রল লিপিড প্রোফাইলে খারাপ, এলডিএলটা বেশি। আমরা একটা স্কোর দেখি, আমরা বলি ASCVD স্কোর, সেই অনুযায়ী তার কোলেস্ট্রল ওষুধ খাওয়া উচিত। তবে সে কিন্তু সারা জীবন কোলেস্ট্রল ওষুধ খেতে হবে। তার যদি অনেকটা কমে যায় কোলেস্ট্রল, যদি 40 খায়, তো সেটাকে আমরা 20 করে নেব, তার বেশি কিছু করবো না, বন্ধ আমরা কোনোদিন করবো না। আর প্রেশারের ওষুধের ক্ষেত্রে? প্রেশারের ওষুধের ক্ষেত্রে প্রেশার রিভার্সাল হতে পারে যদি ওজন অনেকটা কমাতে পারে, বা যেগুলো রিভার্সেবল কারণ, ধরুন কারো অসম্ভব নাক ডাকে, নাক ডাকার মেশিন নিল, প্রেশার কিন্তু নর্মাল হয়ে যায়। বা বেশি নুন খাচ্ছে যারা, তাদের কিন্তু প্রেশার নর্মাল হয়ে যেতে পারে। সুতরাং প্রেশার হয়তো নর্মাল হতে পারে, প্রেশার ওষুধ মিনিমাম হয়তো লাগতে পারে। সুগারও কিন্তু রিভার্সাল হতে পারে, সে যদি প্রথম অবস্থায় ধরা পড়ে ওজন কমায়,
কিন্তু স্ট্যাটিন বন্ধ করা যাবে না, অর্থাৎ কোলেস্টেরলের ওষুধ বন্ধ করা যাবে না। একদম। স্যার, আপনি যখন বললেন যে হার্ট অ্যাটাক যদি হয়, যে যে সিমটম গুলোর কথা বললেন, যদি আমরা বুঝতে পারি, কয়েকটা ওষুধের নাম বললেন, সেই ওষুধগুলো পেশেন্টকে ইমিডিয়েটলি চিবিয়ে খেয়ে নেওয়ার কথা বললেন। স্ট্রোকের ক্ষেত্রে এরকম কি কোন ওষুধের নাম বলবেন আপনি? না, তার কারণ হচ্ছে সিটি স্ক্যান না করে আপনি বুঝতে পারবেন না এটা কি ইসচেমিক না থ্রম্বোটিক স্ট্রোক না এটা হেমারেজিক স্ট্রোক। কারণ আমি যদি অ্যাসপিরিন দিই, হেমারেজিক স্ট্রোক আরো বেড়ে যাবে। এবং কখনো কারোর যদি ডান পা বা পা কমজোরি হয়, প্রেশার নর্মাল থাকলেও অন্তত পক্ষে সিটি করে দেখতে হবে এটা হেমারেজিক না থ্রম্বোসিস। যদি হেমারেজিক হয় তো দেওয়া যাবে না, যদি থ্রম্বোটিক হয় তখন দেওয়া যাবে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু দেওয়া যায় না। সেক্ষেত্রে পেশেন্টকে যত তাড়াতাড়ি সম্ভব যেখানে অন্তত সিটি স্ক্যান করা যায় সেরকম হসপিটালে নিয়ে যেতে হবে। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা স্যারের কাছে শুনলাম এবং আপনারা যথেষ্ট এই আলোচনার দ্বারা উপকৃত হবেন যে স্ট্রোক এবং হার্ট অ্যাটাক এই দুটো বিষয়ের মধ্যে আমরা পার্থক্য করতে পারি না। তাই প্রাথমিকভাবে আমরা লক্ষণ চিনব কিভাবে, এবং যদি এরকম পরিস্থিতি আমাদের সামনে আসে আমরা কিভাবে তার মোকাবিলা করব। আপনারা যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।